ডিফারেন্স থেকে 6,75,000 থেকে এই দুইটা বাদ দিয়ে দেন, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 65,000, যেটা ডাইরেক্ট লেবার। এখানে যেটা মিসিং ছিল, অঙ্কের মধ্যে যেটা মিসিং ছিল, একটা মিসিং থাকলে আরেকটা দিয়ে দিবে, যেটা আপনি বাইর করবেন, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করবেন, তাহলে হ্যাঁ স্যার এই পার্টটুকু আরেকবার বুঝিয়ে দেন স্যার। আচ্ছা আরেকবার বলি, ঠিক আছে, ওকে। ধরেন প্রথমত ডাইরেক্ট ম্যাটেরিয়াল শুরুতে ছিল 50,000, আপনি এই বছরে কিনছেন 2,60,000, তাহলে টোটাল ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 3,10,000। আমরা তো ওপেনিংটা যোগ করি আর ক্লোজিংটা বিয়োগ করে দিই, এই যে অঙ্কের মধ্যে ছিল না এখানে, এই যে দেখেন ওপেনিং কত 50,000 আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ করছেন 2,60,000, তাই 2,60,000 সাথে ওপেনিংটা যোগ করেন আর ক্লোজিংটা বিয়োগ করেন, তাহলে 2,60,000 সাথে ওপেনিং 50,000 যোগ আর ক্লোজিং 50,000 বিয়োগ, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত থাকলো 2,70,000। বুঝছেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল? আগে প্রথমে এতটুকু বলেন। আচ্ছা, আমরা এরপরে কি লিখি? ডাইরেক্ট লেবার। এখন আসেন ডাইরেক্ট লেবার, এখানে মিসিং, ডাইরেক্ট লেবার মিসিং, আপনি ডাইরেক্ট লেবারটা খালি রাখেন, ডাইরেক্ট লেবার এখানে খালি রাখেন, এখানে জিরো রাখেন আপাতত, কারণ আমি তো জানি না যে ডাইরেক্ট লেবার কত, এটা আপাতত জিরো রাখেন। এরপরে আমরা কি বসাই? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বসান, এখান থেকে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের পুরো লিস্ট ধরে সব বসাই দেন, যে ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, র্যান্ড ফ্যাক্টরি, ইউটিলিটি ফ্যাক্টরি, ক্লিনিং সাপ্লাই, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, তারপরে মেনটেনেন্স ফ্যাক্টরি, আর নাই। তাহলে টোটাল দেখেন, আপনি এই খরচগুলো এখানে নিয়ে আসবেন, এই দেখেন সবগুলা এগুলাই বসাইছে, বসানোর পরে কত টোটাল যোগফল 340,000 টাকা বসান। এখন আমরা তো একটা কমন ফর্মুলা জানি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটার যোগফলকে বলা হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমি তো এখানে তো একটা জিনিস জানি না, মিসিং রয়ে গেছে, এটা তো আমি জানি না, এটা মিসিং। ধরেন এটা একটা জিরো বা কোনো একটা মিসিং ধরে নেন, তাহলে ফর্মুলা কি ছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটার যোগফল হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টটা দিয়ে দিছে কোশ্চেনের মধ্যে, এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে এটা দিয়ে দিছে, এটা দেয়া আছে এখানে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কারণ আপনি তো এখন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে পারবেন না, কারণ এখানে তো লেবারও দেয় নাই, যেহেতু লেবার দেয় না এই জন্য পরেরটা দিয়ে দিচ্ছে, যাতে করে আপনাকে লেবারটা কত এটা বের করতে বলছে। তাহলে 6,75,000 ম্যানুফ্যাকচারিং কস্ট টোটাল, এইটা বসায় দেন যেটা গিভেন, যেটা দেয়া আছে। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট 6,75,000, এখন ম্যানুফ্যাকচারিং কস্ট তো তিনটার যোগফল হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমি দুইটা জানি, তাহলে আরেকটা তো বের করা যাবে না ইজিলি, আপনি টোটালটা থেকে এই দুইটা বাদ দিয়ে দেন, 2,70,000 আর 3,40,000 বাদ দেন, তাহলে বাকিটাই থাকবে লেবার, কারণ এই তিনটার যোগফল তো 6,75,000। তাহলে দুইটা ম্যাটেরিয়াল এবং ওভারহেড যদি থাকে, তাহলে ডিফারেন্সটা হবে লেবার, এই লেবারটাই এইভাবে বের করে ফেলছে এখানে। আচ্ছা, এরপরে আসেন ম্যানুফ্যাকচারিং ওভারহেডের পরে আমরা কি কাজ করি? সকালবেলা বলছিলাম ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব, তাহলে এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এরপরে ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিংটা যোগ করলে কস্ট অফ গুডস সোল্ড। এখন প্রথম আসেন ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং, এটা যোগ বিয়োগ করে, তাহলে ওপেনিং প্রসেসের ওয়ার্কিং প্রসেস দেখেন, ওপেনিংটা দেয় নাই, ক্লোজিংটা দিছে, ওপেনিংটা দেয় নাই, ক্লোজিংটা দিছে, তাহলে ওপেনিংটা প্রথম লেখেন, আপনি লেখেন খালি রাখেন, তারপরে ক্লোজিংটা বিয়োগ দেন, তাহলে ওপেনিংটা দিয়া ক্লোজিংটা বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা আমরা কি পাই? সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল টোটাল, কস্ট অফ মানে এই 7,20,000, হ্যাঁ, মানে গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে গুডস অ্যাভেলেবল ফর সেল মানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটাকে আমরা বলি, এই ওয়ার্কিং প্রসেসের ওপেনিং ক্লোজিংটা যোগ করলে এটা আবার দিয়ে দিছে 7,20,000, এটা দিয়ে দিছে 7,20,000। এখন আসেন এই পর্যন্ত তো জানি, তাহলে ধরেন এটা জানি না, এটা খালি রাখেন, এটা খালি রেখে তারপরে এটাও তো জানি না, আর ক্লোজিংটা বিয়োগ দেন, বিয়োগ দিলে যেটা হয় সেটা হচ্ছে এই 6,90,000 কেন, আচ্ছা এখানে দিছিল কি গুডস অ্যাভেলেবল ফর সেল, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, গুডস অ্যাভেলেবল ফর সেল এটা দেওয়া ছিল 7,20,000। গুডস অ্যাভেলেবল ফর সেল মানে হচ্ছে একদম ফিনিশ গুডস গুলো যোগ বিয়োগ করার পরে ফাইনালি, মানে গুডস অ্যাভেলেবল ফর সেল মানে ক্লোজিং ফিনিশ গুডসটা বাদ দেওয়ার আগে যেটা থাকে এটাকে বলা হয় গুডস অ্যাভেলেবল ফর সেল। মানে ধরেন আগের অঙ্কটার মধ্যে দেখায়, ধরেন আপনাকে এইখানে দেখায়, হ্যাঁ এই যে দেখেন ফিনিশ গুডস ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, যেটা এটার সাথে কস্ট অফ গুডস সোল্ড তো আমরা, আচ্ছা আগের অঙ্কের মধ্যে তো দেখানো যাচ্ছে না,
কারণ হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা কোনটাকে বলি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা বলি ওয়ার্কিং প্রসেসটা যোগ বিয়োগ করার পরে যেটা পায়, যেটা এর আগের অঙ্কের মধ্যে যে ওয়ার্কিং প্রসেসটা যোগ বিয়োগ করে যেটা পাই এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে ওপেনিং ফিনিশড গুডস যোগ করলে পাওয়া যায় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। শুধু ওপেনিংটা যোগ করবো এই 20,000। এই 20,000 যদি আমি 4,50,000-এর সাথে আগে যেখানে 4,50,000, এই 4,50,000-এর সাথে ওপেনিং ফিনিশ গুডসটা যদি আমি যোগ করি তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থাকে, আর ক্লোজিংটা বিয়োগ দিলে কস্ট অফ গুডস সোল্ড থাকে। এখন এই ওপেনিংটা যোগ করে ক্লোজিংটা বিয়োগ দিলে থাকে যেটা থাকে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এখানে না দিয়ে কস্ট অফ গুডস সোল্ড আপনার এটা দিয়েও করতে পারেন, যে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিছে 6,35,000। এই 6,35,000-এর মধ্যে আবার ফিনিশ গুডস ওপেনিং আছে ক্লোজিং নেই, তাহলে 1/1 করতে হবে আপনাকে। প্রথমত হচ্ছে ওয়ার্কিং প্রসেস, যেহেতু ওপেনিং নাই ক্লোজিং আছে 33,000, তাহলে ওপেনিংটা আপনি আননোন ধরেন আর ক্লোজিংটা 33,000 ধরেন। করার পরে যেটা থাকবে সেইটার সাথে ফিনিশড গুডস ওপেনিং যোগ করলে হবে 7,20,000, যেটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দিছে। এখন আসেন প্রথমত ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে এইখান থেকে আপনি যেটা বের করলেন এই 6,75,000 ধরেন, এই পর্যন্ত তো আপনি বুঝলেন যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 6,75,000। এরপরে আমাদের কাজ হচ্ছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ করব আর ক্লোজিংটা আমরা বিয়োগ করব। এখন ওয়ার্কিং প্রসেস ওপেনিং তো আমি জানি না, যেটা মিসিং দেওয়া আছে এটা মিসিং রাখেন। আর ক্লোজিং কত? ক্লোজিং যেটা 33,000 এটা বিয়োগ দেন। বিয়োগ দেওয়ার পরে যোগফলটা তো আমি জানি না, কারণ এখানে তো এখনো মিসিং রয়ে গেছে, যেহেতু এটা আমি জানি না। কিন্তু ফিনিশড গুডস ওপেনিংটা যোগ করে এবং ক্লোজিংটা যদি বিয়োগ করি, ওপেনিংটা যোগ করেন, ওপেনিংটা যোগ করার পরে যেই ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে 7,20,000 এটার সাথে এটার সাথে স্যার আমাদের কি এত ওয়ার্কিং প্রসেস পেছানো গুলো আসবে? এটা পেছানো না, মানে এটা হচ্ছে যদি মিসিং ফিগার থাকে, অঙ্ক যদি পরীক্ষার স্যার মধ্যে এটা মিসিং অনেক ফিগার দিয়ে ঝামেলা দেয়, লাগতেছে স্যার। যদি মিসিং ফিগার দিয়ে দেয় তাহলে আপনাকে মিসিংটা এইভাবে একটু ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো স্যার। এটা তো আচ্ছা স্যার এক কাজ মানে করেন, আচ্ছা এক কাজ করেন, মিসিংটা আমি ডাইরেক্ট ক্লাসে দেখাই দিব, ওই যে বৃহস্পতিবারে জি স্যার এটাই আপনাদের ভালো ক্লাস স্যার। জি এইভাবে স্যার বুঝতে সেটাই পারলে ভালো হবে হবে। স্যার ওখানে আমি বুঝতে পারতেছি না ডাইরেক্ট ক্যালকুলেট। আচ্ছা আগে বলেন স্যার আপনি স্যার এই মিসিং এর বিষয়টা এই স্যার মিসিং এর বিষয়টা স্যার এরকম না যে আমার 4টা এলিমেন্টস এর মধ্যে 3টা এলিমেন্টস দেওয়া আছে আর টোটালটা দেওয়া আছে, আমি যা শুধু ক্যালকুলেশন করে একটা হ্যাঁ মিসিং বের করে ফেলবো, জিনিসটা এরকম না। এই জিনিসটা একদম এক্স্যাক্টলি এরকম, জাস্ট শুধু জি স্যার ওকে। মানে ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে, মানে একদম নিচে আমরা শেষ থেকে একটু ব্যাক ক্যালকুলেশন করে মিসিংটা বের করতে হয়। তারপরেও আমি এটা আপনাদেরকে জাস্ট একটু এখানে অনলাইনের কারণে হয়তো বা একটু ডিফিকাল্ট হচ্ছে আপনাদের জি কাছে, স্যার আর কি আমি আমরা ওই বুঝতে ফেস টু পারতেছি ফেস না তো ক্লাসের মধ্যে আমাদের আপনারা ক্লাসে একটু বলুন। মনে করেন আমাকে, আমি ওইখানে 5 মিনিট লাগবে না, আমি একটু লিখে লিখে দেখাই দিব, ওকে স্যার এটা ওকে একটু খেয়াল রাখেন। তাহলে মিসিং, আচ্ছা বলেন মিসিং ছাড়া বাকিটা পারবেন কিনা? ধরেন মিসিং দেয় নাই, জি স্যার এটাও তাহলে দিয়ে দিল পারবো এটাও দিয়ে ইনশাআল্লাহ। দিল, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাল্লাহ। এখন এটাও মিসিং, আমি মিসিংটা ওইখানে দেখাই দিব না, মিসিংটা বাদ দেন। হ্যাঁ আচ্ছা এখান থেকে, আচ্ছা এইখানে মিসিং আছে একটা আপাতত ইনকাম মনে স্টেটমেন্ট করেন। করে দেখাইলে স্যার পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় আর কি স্যার, এই পার্টটুকু তো হইছি, ইনকাম স্টেটমেন্টটা একটু ঝামেলা লাগে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি একটা অঙ্ক আপনাকে দেখাই। ধরেন স্যার ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবার আর হচ্ছে স্যার ফ্যাক্টরি এগুলা ছাড়া যা থাকবে সব ইনকাম হ্যাঁ স্টেটমেন্টে যাবে তাই না? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি আর ওভারহেড। হ্যাঁ স্যার এগুলা ছাড়া সবকিছু ফ্যাক্টরি ইনকাম ওভারহেড স্টেটমেন্টে। না, কিন্তু এই যে ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং ফিনিশ না না গুডস স্যার ওপেনিং ওই যে ক্লোজিং স্যালারি এগুলোও তো বা কনসিডার হচ্ছে করতে হবে। স্যালারি, সেলস এগুলোর কথা বলতেছিলাম স্যার। হ্যাঁ ওগুলো সবই এতে যাবে, আপনার ইনকাম স্টেটমেন্টের মধ্যে যাবে। ওকে স্যার। আচ্ছা এই যে একজনে বলছিল যে একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাইতে, আমি একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাই। হ্যাঁ ধরেন কোনটা থেকে দেখাবো, এটা তো মিসিং,
এটার মধ্যেও নাই, এটা একটু মিসিং ছিল। এটা একটা ইনকাম স্টেটমেন্ট আছে, হ্যাঁ এটা দেখাই। এটা যদিও আগে দেখছেন, এই যে সকালবেলা যেটা করানো হয়েছিল। স্যার ভুল করছিল যেটা, হ্যাঁ ভুল করছিল যেটা, ওইটা কি আমি আবার দেখাবো ইনকাম স্টেটমেন্ট করে, স্যার দেখাইলে নাকি হয় অন্য স্যার। আরেকটা দেখাবো? এটাই দেখান স্যার। স্যার দেখালে ভালো হয় একটু। জি স্যার। আচ্ছা এটা দেখাই, হ্যাঁ এটা দেখাই, এটা দেখাই। ওকে স্যার। আচ্ছা ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট শুরু হয় সেলস দিয়ে। প্রথম সেলস, অঙ্ক থেকে সেলস নিয়ে আসেন। কত আছে সেলস খুঁজে বের করেন এখানে, সেলস কত। আচ্ছা আরে এটা তো আবার সেলস নাই, বললাম না সেলস না থাকলে ইনকাম স্টেটমেন্ট করা যাবে না, এটার মধ্যে তো সেলস নাই। আচ্ছা এটা করে দিই, হ্যাঁ এটা করি। ধরেন সেলস, সেলস কত 6 লাখ, এই যেটা ভুল করছিল এটা দেখাইতেছি, হ্যাঁ সেলস হচ্ছে 6 লাখ, তাহলে সেলস হচ্ছে 6 লাখ, হ্যাঁ সেলস 6 লাখ লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট থেকে আপনি কস্ট অফ গুডস সোল্ড কত টাকা সেটা নিয়ে আসবেন। ধরেন অঙ্কের মধ্যে আপনি তো কস্ট অফ গুডস সোল্ড করছেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তার সাথে আপনি এই যে ফিনিশ গুডস ইনভেন্টরি ওপেনিং প্রসেস যোগ করার পরে আমরা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এই 4,10,000। মানে এই অংশটা, এই ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিংটা তো আমরা এটার সাথেই করি না? যদি এটার সাথে করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাবো। এই অঙ্কের মধ্যে আলাদা করতে বলছে, এই কারণে এটা আলাদা করছে। কিন্তু কিছু না বললে আমরা তো এখানে ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং যোগ করে কস্ট অফ গুডস সোল্ড বের করব। এই অংশটা এখানে আলাদা করে করছে আর কি। এই ফিনিশ গুডস এরটা ওপেনিং ক্লোজিং যোগ বিয়োগ করে তারা কস্ট অফ গুডস সোল্ড পাইছে 4,10,000। তাহলে আপনি কস্ট অফ গুডস সোল্ড বসান 4,10,000, 4,10,000। এটাকে বলা হয় গ্রস প্রফিট, জিপি। এটা হচ্ছে জিপি, হ্যাঁ এটা হচ্ছে জিপি। তাহলে জিপি কত আপনার, এটা থেকে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। স্যার কমা ইউজ করছেন তো স্যার, তাই উপরেরটা 4,10,000 স্যার। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, কমা উঠাই দিই। তাহলে জিপি হচ্ছে 1,90,000। এই জিপি থেকে লেস অপারেন্ট এক্সপেন্স, শুধু এক্সপেন্স লেখেন তাইলেই হবে। লেস এক্সপেন্স, কি কি এক্সপেন্স আছে এবার আপনি অঙ্কের মধ্যে যান, দেখেন এই অঙ্কের মধ্যে আসেন কি কি এক্সপেন্স আছে। প্রথম হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি 35,000, এটা তো ইনকাম স্টেটমেন্টের আইটেম, আপনারাই বলছেন। তাহলে এখানে রাখবেন সেলিং এক্সপেন্স, একবারে এখানে করি, হ্যাঁ 45,000। তারপরে আছে কি র্যান্ট অন ফেসিলিটিস, এই র্যান্ট অন ফেসিলিটিস 40,000। এটার ভিতরে বলছিল 80% র্যান্ট হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড আর বাকিটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে বাকি থাকে কত 20%। তাহলে 40,000-এর 20% কত 8,000। এই 8,000 বসবে এখানে র্যান্ট, তাহলে র্যান্ট আছে 8,000। তারপরে আসেন
র্যান্ড বুঝছেন? র্যান্ড 80% যাবে কস্ট অফ গুডস সোল্ডে আর 20% হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। র ম্যাটেরিয়াল চলে গেছে। ইন্স্যুরেন্স টোটাল ইন্স্যুরেন্স 8,000 ভাগ করছে যে ইন্স্যুরেন্সের কত পার্সেন্ট ফ্যাক্টরির কত পার্সেন্ট ইয়ার বলা ছিল এই যে 75% ইন্স্যুরেন্স হচ্ছে ফ্যাক্টরির আর 90% ইউটিলিটি ফ্যাক্টরি, মানে 75% ইন্স্যুরেন্স হচ্ছে ফ্যাক্টরি, তাহলে থাকে কত 25%, তাহলে ইন্স্যুরেন্সের 25%, 8,000-এর 25% কত 2,000, এই 2,000 হচ্ছে ইন্স্যুরেন্স 2,000। তারপরে কি আছে ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট, মানে সেলস রিলেটেড যখনই সেলস কিছু থাকবে মনে করবেন এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম 10,000 ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট 10,000। তারপরে কি আছে ইউটিলিটি কস্ট, এটা ফ্যাক্টরি না হেড অফিস কিছু বলে নাই, অঙ্কের মধ্যে বলা আছে ইউটিলিটি কস্টের 90% ফ্যাক্টরির কস্ট আর 10% হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম। তাহলে 90% যদি ফ্যাক্টরিতে নেন তাহলে 10% থেকে যায়, এই 10,000-এর 50,000-এর 10% কত 5,000, এখানে দিবেন ইউটিলিটিস এক্সপেন্স। হ্যাঁ, ইউটিলিটিস এক্সপেন্স 10% হয় 5,000। তারপরে ইউটিলিটিস গেল, ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরিতে চলে যাবে, ডাইরেক্ট লেবার ফ্যাক্টরিতে চলে যাবে, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট এটা ফ্যাক্টরিতে চলে যাবে, মেইনটেনেন্স ফ্যাক্টরিতে চলে যাবে, অ্যাডভার্টাইজিং 80,000 এটা আসবে হেড অফিসে, অ্যাডভার্টাইজিং 80,000। এখন আসেন এই টোটালটা আপনি সামেশন করবেন, টোটালটা আপনি যোগ করে দেখেন কত আসে 1,50,000 না? $1,50,000, তাহলে এটা হচ্ছে টোটাল এক্সপেন্স, এই যে লেস এক্সপেন্স দিলাম টোটাল এক্সপেন্স, তাহলে এটা হচ্ছে নেট ইনকাম, নেট প্রফিট কত এই গ্রস প্রফিট থেকে, এই যে গ্রস প্রফিট 1,90,000 থেকে 1,50,000 বাদ দিবেন, তাহলে বাদ দেন এটা থেকে মাইনাস এটা 40,000, নেট প্রফিট হচ্ছে 40,000। এই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর কিচ্ছু না। এবার আপনি সলিউশন দেখেন, আর এখানে তো মনে হয় 50,000 কেন? 50,000 দেখতেছি। না ফিগার কোনটা ঝামেলা হয়েছে, কোনটা কোন একটা ভুল গেছে মনে হয়, এটা তো 1,40,000, তাহলে 1,40,000 কেন? সেলিং এক্সপেন্স 45,000, ফিগার ভুল গেছে কোন? আর ওইটা 35 ছিল মনে হয়। 45, এটা কত ছিল 35 না 45? 35,000। আচ্ছা এইখানে 10,000 বেশি আছে। হ্যাঁ, তাহলে এইটাকে আপনি 35 করে দেন, এটাকে 35 করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে টোটাল নেট প্রফিট দেখেন এই যে 50,000। এই ইনকাম স্টেটমেন্ট কিছু না, আপনি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডের যে ফিগারটা কস্ট অফ গুডস সোল্ড পাইছেন, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট থেকে ওই ফিগারটা নিয়ে আসবেন, বাদ দেওয়ার পরে যা থাকে জিপি, তারপরে যে খরচগুলো হেড অফিসের ছিল আলাদা করে রাখছিলেন ওই সবগুলা খরচ যোগ করে আনবেন, বাদ দিলে প্রফিট পাওয়া যায়, এই আর কিছু না। বুঝছেন? মানে আলটিমেটলি যদি আমি বলি তাহলে আপনি এটা খেয়াল রাখবেন যে সেলস লেস সিইউজিএস, যেটা সিইউজিএস থেকে আপনি নেবেন, সিইউজিএস এর স্টেটমেন্ট তো আমরা আলাদা করি, তাহলে এটা হচ্ছে জিপি, এটা থেকে আপনি লেস এক্সপেন্স, এটা হচ্ছে প্রফিট। এই হচ্ছে শর্টকাট ইনকাম স্টেটমেন্টের টেবিল। এখন
সেলসটা প্রথম নিব, সিইউজিএস স্টেটমেন্ট থেকে সিইউজিএস আনবো, বিয়োগ করলে পাবো জিপি, তার থেকে হেড অফিসের জন্য যেই খরচগুলো আলাদা করে রাখছি এগুলা বাদ দিয়ে আমি নিব প্রফিট, আর কিছু না। এইটা তাই করছে যে সেলস, জিইউজিএস, জিপি আর এই এক্সপেন্সের অনেকগুলো এক্সপেন্স ছিল, এটা একসাথে যোগ করে এটা এখানে বসায় দেওয়া হয়েছে। বলেন বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। কে যেন বললেন একটা করাই দিতে, একটা করাই দিলাম। ব্ল্যাকবোর্ডে মানে ইউনিভার্সিটিতে হোয়াইট বোর্ডে করলে হয়তো বা এটা আরো শর্টকাট অল্প সময়ে করা যেত। আপনি এইটা শুধু মনে রাখবেন, আর কিছু না। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। বাট খরচগুলো আপনাকে বুঝতে হবে যে এখানের এই খরচগুলোর মধ্যে কোন খরচগুলো হেড অফিসে যাবে, কোন খরচগুলো ফ্যাক্টরিতে যাবে। অনেকগুলো তো আপনারা বলেই ফেললেন। আচ্ছা, একটা শর্টকাট একটা দেখাই। নাম্বার একটু দিয়েন স্যার। না, দুই একটা এদিক সেদিক হইলেও খুব বেশি কম বেশি হবে না। আচ্ছা বলেন তো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় যাবে? যদি ইনকাম স্টেটমেন্ট বা কস্ট অফ গুডস সোল্ড করি, এটা তো মিসিং, মিসিং বাদ দেন। এই অঙ্কটা মিসিং গুলা ফিল আপ করতে বলছে, মিসিং গুলা বাদ দেন। ধরেন মিসিং গুলা দেয়া আছে, এটা থেকে যদি আমরা করি তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় যাবে? কস্ট অফ গুডস কস্ট অফ গুডস সোল্ড এর প্রথম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এরপরে ডাইরেক্ট লেবার, এরপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়াই আছে। এই তিনটা যোগ করলে হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তার সাথেই দেখেন এখানে পুরো ফর্মুলা মিলাই দিছে। ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ করব, এন্ডিংটা ওয়ার্কিং প্রসেস বিয়োগ দেব, তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার থাকে। এরপরে যদি ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং থাকতো ওইটা যোগ করতাম। ম্যানুফ্যাকচারিং ওভারহেড অনেক সময় কি করে, অনেকগুলা খরচ একসাথে আলাদা আলাদা করে দেয়, তখন আমরা সেই আলাদা আলাদা গুলা করবো। আর ইনকাম স্টেটমেন্ট দেখেন, এই যে ইনকাম স্টেটমেন্টের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছে, গ্রস প্রফিট থাকে। এই যে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে জিপি, এরপরে খরচ বাদ দিলে দেখেন প্রফিট, আর কিছু না। যদি এটা দেখেন, এখানে খরচগুলা যদি দেখি, সেলস ইন ইউনিট, প্রোডাকশন ইন ইউনিট, এন্ডিং ফিনিশড গুড, সেলস ইন ডলার, এগুলো সেলস রিলেটেড। কস্টের মধ্যে কি কি আছে? অ্যাডভার্টাইজিং, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। ডাইরেক্ট লেবার, আচ্ছা কেউ একজন সিআর যেন কে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। হ্যাঁ ওকে স্যার, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা মেসেজে লিখে অ্যাটেন্ডেন্সটা রাখেন। টাইম তো আবার কোন সময় বন্ধ হয়ে যায় এটা ঠিক নেই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটু গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ, একটু রেকর্ড থাকুক ক্লাসের। ওকে আর স্যার। হচ্ছে এখন এখানে দেখেন অ্যাডভার্টাইজিং, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। ডাইরেক্ট লেবার, এটা তো কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ডাইরেক্ট লেবারে যাবে। ইনডাইরেক্ট লেবার, এটা কিন্তু ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট ফ্যাক্টরির যত ইনডাইরেক্ট খরচ দিবে মনে করবেন এগুলো সব ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, র ম্যাটেরিয়াল পারচেজ, এটা তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে যাবে। বিল্ডিং রেন্ট, বিল্ডিং এর ভাড়া বলছে প্রোডাকশন ইউজড 80% স্পেস। প্রোডাকশন ইউজ মানে ফ্যাক্টরি, মানে প্রোডাকশনের মধ্যে 80% স্পেস বিল্ডিং এর ইউজ হচ্ছে। তার মানে এই যে 50,000, এই 50,000-এর 80% হবে ফ্যাক্টরির, আর বাকি 20% হবে হেড অফিসে। মানে ধরেন একটা বিল্ডিং এর মধ্যেই তারা নিচে ফ্যাক্টরি বানাইছে, উপরে হেড অফিস বানাইছে। অনেক বিল্ডিং এরকম আছে না, যদিও বাংলাদেশের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ যে ফ্যাক্টরি এবং হেড অফিস এক বিল্ডিং এ থাকতে পারবে না, হেড অফিস আলাদা জায়গায় থাকতে হবে। কিন্তু তারপর অনেকে জায়গার স্বল্পতার কারণে কি করে, অনেকে এক বিল্ডিং এর মধ্যে নিচে ফ্যাক্টরি উপরে হেড অফিস করে, বা উপরে ফ্যাক্টরি নিচে হেড অফিস করে। তো এই জন্য সেম বিল্ডিং এর এক বিল্ডিং ভাড়া নিয়ে করছে। এখন ওই বিল্ডিং এর 80% বলছে ফ্যাক্টরি, যেটা প্রোডাকশনের সাথে ইউজেস। প্রোডাকশন মানে ফ্যাক্টরি, আর বাকিটা হেড অফিসের সাথে রিলেটেড। তারপরে ইউটিলিটিস ফ্যাক্টরি বলেই দিছে ফ্যাক্টরি, এটা ওভারহেডের মধ্যে যাবে। রয়্যালটিস পেইড ফর ইউজ অফ প্রোডাকশন প্যাটার্ন ওয়ান পার ইউনিট অফ দ্য প্রোডিউস, মানে এই যে রয়্যালটিস এক্সপেন্স, এগুলো হচ্ছে ফ্যাক্টরি বলাই আছে, এই যে প্রোডাকশনের সাথে রিলেটেড, প্রোডাকশনের জন্য। তার মানে প্রোডাকশন মানেই ফ্যাক্টরি। মেইনটেনেন্স কস্ট ফ্যাক্টরি। র্যান্ট ফর স্পেস প্রোডাকশন ইকুইপমেন্ট, মানে এই যে র্যান্ট ফর স্পেশাল প্রোডাকশন ইকুইপমেন্ট, মানে এগুলো সব ফ্যাক্টরি। এই যে প্রোডাকশন রিলেটেড যা বলবে সব হচ্ছে ফ্যাক্টরি। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। আদার ফ্যাক্টরি ওভারহেড, এটাও ফ্যাক্টরি, মানে এটা যাবে আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। আদার সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা তো আপনার ইনকাম স্টেটমেন্টের আইটেম। জাস্ট শুধু আপনি খরচগুলা থেকে আলাদা করবেন যে কোনগুলা ফ্যাক্টরি খরচ, কোনগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। যেগুলো হেড অফিসের খরচ এগুলো ইনকাম স্টেটমেন্টে খরচের লিস্টে নিয়ে যাব, আর যেগুলো ফ্যাক্টরি খরচ, এই ফ্যাক্টরি খরচকে আমরা তিনটা ক্লাসিফিকেশন করব: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা যোগ করার পরে ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং আর ফিনিশড গুডস ওপেনিং ক্লোজিং যোগ বিয়োগ করার পরে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাই। এই তো একদম, যদি আপনি একদম সামারি যদি বলেন তাহলে দুইটা জিনিস, কস্ট অফ গুডস সোল্ড, ইনকাম স্টেটমেন্ট। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে যাবে ফ্যাক্টরি রিলেটেড, আর ইনকাম স্টেটমেন্টের মধ্যে যাবে হেড অফিস রিলেটেড খরচ। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে তিনটা আইটেম: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড। এখন ডাইরেক্ট এই তিনটা যোগ করার পরে
আমরা পাবো ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটার সাথে জাস্ট ওয়ার্কিং প্রসেসের ওপেনিং ক্লোজিংটা যোগ বিয়োগ করব, আর ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং যদি দেওয়া থাকে যেমন এখানে দেওয়া আছে, তাহলে ওপেনিং ক্লোজিংটা আমরা যোগ বিয়োগ করব, করে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। এরপরে ইনকাম স্টেটমেন্টের মধ্যে প্রথম সেলস থেকে এই যে কস্ট অফ গুডস সোল্ড থেকে যেটা আমরা করে আসলাম ওইটা বাদ দিব, থাকে জিপি, তারপরে যেই খরচগুলো হেড অফিসের জন্য রাখছি ওই খরচগুলো বাদ দিয়ে দিন, তাহলে নেট প্রফিট হয়ে গেল। বলেন, কারো কোনো কোশ্চেন আছে বা কোনো না বোঝার কিছু আছে? যদি কোনোটা জিরো থাকে জিরো ধরবেন, ফিনিশ গুডস বলছে ওপেনিং নাই, তাহলে ওপেনিং জিরোই ধরবেন, জিরোই যোগ করবেন, লিখবেন ওপেনিং ফিনিশ গুডস জিরো, যোগ করেন, জিরো যোগ করলে ওইটাই লেস ক্লোজিং ফিনিশ গুডস। যেহেতু মিসিংটা আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখাবো না ক্লাসের মধ্যে, ক্লাস টেস্টের পরে দেখা দিব। স্যার এখানে যে আপনার কোশ্চেন মার্ক গুলো আছে আমাদের কি ওগুলো আমি বের করতে বলবে এরকম কিছু, নাকি স্যার এখানে জিরো ধরবো? এগুলো বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, যেগুলো কোশ্চেন মার্ক এগুলো হচ্ছে আপনাকে বের করে নিতে হবে, মানে এখানে ফিগার আছে, আপনাকে বলছে আপনি একটু বের করে নেন ওই ব্যাক ক্যালকুলেশন করে। আর যেটা জিরো এটা জিরোই, জিরোটা আর কিছু বের করতে হবে না, যেমন এটা জিরো, এটা কিছু বের করতে হবে না। যেটা ড্যাশ দেওয়া থাকে খালি, এটা খালিটা খালি। যেটা কোশ্চেন মার্ক থাকবে মনে করবেন যে এটা আমাকে বের করে নিতে হবে, এখানে একটা ফিগার আছে, এটা হাইড করা যাবে না। আমাদের কি মিটে তাহলে এই ঠিক টাইপের আছে? কোশ্চেন করে যে ইয়ে দাও এই টাইপের কোশ্চেন থাকবে, যেহেতু সিবিপি বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং এখানে এই টাইপের কোশ্চেন হবে। যেহেতু সিবিপি অফ করা হয়েছে, মানে চ্যাপ্টার 4টা অফ করা হয়েছে, সুতরাং ওইটার পরিবর্তে এটা থেকে অঙ্ক দেওয়া হবে এখন, আশা করা হচ্ছে। সেই জন্য আপনার ওই এখান থেকে এই চ্যাপ্টারে কি শুধু তাহলে ফুল কোশ্চেন এই চ্যাপ্টারে কি শুধু আমাদের সেট হবে না। এই চ্যাপ্টার থেকে টোটাল আপনাদেরকে না না, এই চ্যাপ্টার থেকে আপনার ধারণা করা হচ্ছে এই যে ইনকাম স্টেটমেন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড বানানো, এখান থেকে ম্যাথ আছে। তাছাড়া আপনাদেরকে যে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, যে রিগ্রেশন মেথডে, হাইলো মেথডে যে অঙ্কগুলো করানো হয়েছে, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ওইখান থেকে অঙ্ক থাকবে। মানে এই হচ্ছে অঙ্ক, আর কিছু থিওরি থাকবে। যেহেতু সিবিপিটাও অফ করা হয়েছে চ্যাপ্টার 4 তো পুরোটাই ম্যাথ আসতো, যদি থাকতো অনেক সেকশনে ওইটা কভার হয় নাই, যার কারণে মানে ইউনিফর্মিটির জন্য এটাকে করা হয়েছে। এখন সিবিপি যেহেতু অফ, সুতরাং আপনার অঙ্ক তো বেশি দিতে হবে, 18-20 মতো অঙ্কই কোশ্চেনের মধ্যে ম্যাথ থাকবে, আর 7-8 হয়তো বা থিওরি থাকতে পারে। সুতরাং এইখানে আপনার ওই যে ইনকাম স্টেটমেন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড বানানোটা এটা থাকবে মনে হচ্ছে, এখান থেকে অঙ্ক থাকবে। আর হাইলো মেথড, রিগ্রেশন মেথড, এই যে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, যেগুলো কস্ট ক্লাসিফিকেশন করানো হয়েছে ওগুলো থেকে অঙ্ক থাকবে একটা। হাইলো মেথডটা ভালো করে পড়েন, রিগ্রেশন মেথডটা ক্লাসের মধ্যে আবার ফাইনালি একটু দেখাই দিব না। রিগ্রেশন মেথডটা যদি এখানে 10 মিনিট আছে, যদি চান তাহলে আমি আবার একটু দেখাই দিব যদি বলেন 10 মিনিটে ইয়ে করি, আরেকটা লিংক দেই 10 মিনিটের জন্য, কারণ হচ্ছে যে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ শুরু করে যদি আবার কেটে যায় তখন আবার একটু ঝামেলা হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি বা আপনারা কেউ লিংক দিবেন, দিতে চান নাকি আমি দিব? স্যার আপনি দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। ওই রিগ্রেশন মেথডটা, আমি হাইলো মেথড এবং রিগ্রেশন মেথডটা একটু দেখাই দিতেছি। ওইটার মধ্যে তো অঙ্ক অনেকগুলো করানো হয়েছে, আপনাদেরকে দেখানো হয়েছে, তারপরেও একটু দেখাই দিচ্ছি আবার। এখানের কার অ্যাটেন্ডেন্সটা নিছেন আপনি? জি স্যার। সাদিয়া না কে জান? জি স্যার আমি নিয়েছি। বলেন নাইম বলেন। আমাদের স্যার মানে আমি যে জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের শুধু ইনকাম স্টেটমেন্ট নাকি স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর ক্যাপিটাল স্টেটমেন্ট, এগুলোও স্যার করা লাগবে? না না, এগুলা কি এই ওগুলা চ্যাপ্টারে আছে কি? না, ওগুলা লাগবে না। আপনাকে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করা লাগবে, ইনকাম স্টেটমেন্ট করা লাগবে। এই যে আজকে যেভাবে দেখাইলাম, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, ইনকাম। স্যার এগুলো কি মিডের এই কলটা আরো 12 মিনিট বাকি আছে স্যার, আপনি চাইলে এখানেও দেখাইতে পারেন। 12 মিনিটে হবে না, ওটা একটু ক্লিয়ারলি দেখাবো তো 12 মিনিট।
স্যার হ্যাঁ, আমাদের নাইম কি বলেন। এগুলো ফাইনালে থাকতে পারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাপিটাল স্টেটমেন্ট এগুলা? সম্ভাবনা নাই। ওকে না। ওকে স্যার। আর ইয়াতে ফাইনালের সিলেবাস, মিড টার্মের সিলেবাস তো ফাইনালে মনে হয় ক্যারি হয় না। আপনাদের এখানে পলিসি কি আমি তো জানি না। না স্যার, মিড মিড টার্মের টার্মেরটা ফাইনালে থাকে না মানে স্যার। যেটা মিড টার্মের শেষ এটা একদম চিরকালের জন্য শেষ, তাই না? তো জি সেখানে স্যার। জি স্যার। এটার ওখানে থাকবে না, ফাইনালে আর থাকবে না। আমি আপনাকে ওই রিগ্রেশন মেথডটা, হাইলো মেথডটা ওইটা এটা হালকা একটু দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, আমি লিংক পাঠাচ্ছি আপনাদেরকে। ওকে। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় না? জি স্যার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আসেন, আপনাদেরকে যদি মিক্সড কস্ট থাকে, মিক্সড কস্ট সেপারেট করার দুইটা ওয়ে ছিল। একটা ছিল হাইলো মেথড, আর একটা ছিল আপনার লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড। মানে দুইটা মেথড। আরেকটা ছিল স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, ওই যে গ্রাফের মধ্যে একটা স্ট্রেট লাইন আঁকা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনকে স্ক্যাটার ডায়াগ্রাম। তো এটা পরীক্ষার মধ্যে যেহেতু গ্রাফ পেপারের ঝামেলা টামেলা থাকতে পারে, হয়তো বা স্ক্যাটার ডায়াগ্রাম অতটা ইম্পর্টেন্ট না। বাট এখানে যদি হাইলো মেথডে হয় তাহলে আপনাদেরকে জাস্ট শুধু আবার একটু দেখাই। হাইলো মেথডে ছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা কিভাবে বের করবো, হাইয়েস্ট অ্যাক্টিভিটি মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি, হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট, লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট, হাইয়েস্ট অ্যাক্টিভিটি মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি। আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে যে এক্সাম্পলটা ছিল যে মেশিন আওয়ার, আর এটা ছিল ইলেকট্রিসিটি বিল। যদি মেশিন 100 ঘন্টা চলে তাহলে আপনার বিল আসে 300 টাকা। আর ফেব্রুয়ারিতে 150, ইলেকট্রিসিটি বিল আসে 400, মার্চে 200। তাহলে এখান থেকে ভেরিয়েবল কস্টটা, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আমি কিভাবে এখান থেকে সেপারেট করব, এইটা বের করার মেথড ছিল আপনার দুইটা। একটা হচ্ছে হাইলো মেথড, একটা ছিল লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। সমস্যা করতেছে কেন? আচ্ছা, এখন আসেন হাইলো মেথডে কিভাবে করবেন। স্লাইডটা প্রবলেম করতেছে। প্রবলেম করতেছে কেন? কন্ট্রোল উইন্ডোজ বি। বি বাংলাদেশ। ওকে, ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখেন হাইলো মেথডে যেটা বলা ছিল যে হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট এবং লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্টের ডিফারেন্স দিয়ে, এখানে দেখেন হাইয়েস্ট অ্যাক্টিভিটি কোনটা, মানে এটা হচ্ছে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কস্ট, লেখাই আছে কস্ট, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি। এর মধ্যে সবচেয়ে বেশি মেশিন আওয়ার হচ্ছে 250, আর লোয়েস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, হাইয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট হচ্ছে 600, আর হাইয়েস্ট অ্যাক্টিভিটি 250। আর লোয়েস্ট কত, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 100, আর এখানে আছে কত 300। মানে 100-র জন্য কস্ট কত 300। যেটা হাইয়েস্ট অ্যাক্টিভিটি এটার কস্ট নিব, লোয়েস্ট অ্যাক্টিভিটি এটার কস্ট নিব। তাহলে হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট হচ্ছে 600 আর লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট হচ্ছে 300। তাহলে 600 মাইনাস 300, এটাকে ডিভাইড করব 250 মাইনাস 100,
লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট অ্যাক্টিভিটি দিয়ে। তাহলে যদি হয় তাহলে কত দাঁড়ায়, ডিফারেন্সটা হচ্ছে 2 পার আওয়ার, মানে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মানে হাইলো মেথডে যেটা বলা ছিল। মানে এটা তো আপনারা অনেকগুলো অঙ্ক করছেন, বাট রিগ্রেশন মেথডে যেটা করা হয় না, এই যে রিগ্রেশন মেথডে এই কস্ট ফর্মুলাটা কিভাবে আসবে। রিগ্রেশন মেথডে কস্ট ফর্মুলাটা আসবে যে y ইকুয়াল টু a প্লাস bx, মানে y হচ্ছে টোটাল কস্ট, a হচ্ছে ফিক্সড কস্ট, আর b হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর x হচ্ছে নাম্বার অফ ইউনিট। এখন রিগ্রেশন মেথড যদি করি, ধরেন এই অঙ্কটাই আমি যদি হাইলো মেথড দিয়ে করতাম তাহলে কোনটা কোনটা নিতাম, হাইয়েস্ট অ্যাক্টিভিটি 300, খরচ আছে 800, লোয়েস্ট 100, খরচ আছে 400, এই দুইটা থেকে আমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতাম। কিন্তু এখন বলছে রিগ্রেশন মেথড, লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড, লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথডের এই ফর্মুলাটা একটু মনে রাখবেন, এটা একটু খেয়াল রাখবেন যে ওইখানে বি এর ফর্মুলা ছিল হাইয়েস্ট অ্যাক্টিভিটি মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট অ্যাক্টিভিটি মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি, ওটা ছিল হাইলো মেথডের। আর এখানে লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথডে আপনার এই বি এর ফর্মুলাটা খেয়াল রাখবেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফর্মুলাটা কি, এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এক্স মানে হচ্ছে এই যে দেখেন এগুলোর সবগুলোর এভারেজ করব। ধরেন আমি যদি এটা এক্সেলে করি তাহলে আপনাকে দেখাই, হ্যাঁ দেখাই। অন্য একটা শিটে দেখাই। ধরেন আমি এটা ধরলাম এক্স আর আরেকটা হলো ওয়াই, এটা হচ্ছে ওয়াই, হ্যাঁ। আর এক্স কি ছিল, এই কয়টা হচ্ছে এক্স, এটাকে যদি এক্স ধরি আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা এক্স, ওয়াই নেন, ওয়াই আছে কত, এটা হচ্ছে ওয়াই, এটা ডলার ছাড়া, ডলারের কারণে আসবে না। আচ্ছা বসাই দেই, হ্যাঁ 400 500 600 700 800, এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 600, এখানে 700, আর এখানে 800। ধরেন এটা হচ্ছে এক্স এবং ওয়াই, হ্যাঁ। এখন এক্স বার মানে কি, এই যে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, কোনটা আসলো, এই যে এক্স বার মানে হচ্ছে যে আপনি এখানে এক্স বার মানে হচ্ছে যে এই সবগুলা যোগ করবেন, এখানে সবগুলা যোগ করলে কত হয়, যদি সবগুলা যোগ করি এই পাঁচটা যোগ করবেন, তাহলে এই পাঁচটার যোগফল হচ্ছে 1000, আর এই পাঁচটার যোগফল হচ্ছে 3000। তাহলে এক্স বার হবে এই 1000 ডিভাইডেড বাই, এখানে কয়টা জিনিস করলাম, 1 2 3 4 5, মানে এটা হবে 5। তাহলে কত আসে, 200। এটা হচ্ছে এক্স বার হচ্ছে 200, আর ওয়াই বার কত, তাহলে ওয়াই বার দেখেন ওয়াই বারও কি 200 নাকি, ওয়াই বারটা করেন তো, 3000 আছে স্যার, ডিভাইডেড বাই 5, তাহলে কত আসে, 600। তাহলে এটা হচ্ছে এক্স বার আর এটা হচ্ছে ওয়াই বার। এখন ফর্মুলাতে কি ছিল দেখেন, ফর্মুলাতে ছিল এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে প্রথম আসেন এক্স মাইনাস এক্স বার,
তাহলে এক্স মাইনাস এক্স বার যদি আপনি এক্স মাইনাস এক্স বার, হ্যাঁ নিচে চলে গেছে। ধরেন এটা এক্স মাইনাস এক্স বার, হ্যাঁ এটা কত হবে? এই এক্স মাইনাস এক্স বার কত? 200। দেখেন কত আসে, মাইনাস 100। এরকম প্রত্যেকটা করবেন, করার পরে দেখতে হবে কত আসে, এক্স মাইনাস এক্স বার। তারপরে আসেন নিচ্ছে না তো, ক্যালকুলেশন নিচ্ছে না তো। এখানে তো আসবে -50। মানে প্রত্যেকটা মান থেকে এক্স বার বিয়োগ করবেন, প্রত্যেকটা মান থেকে ওয়াই বার বিয়োগ করবেন। তাইলে এইখানে যে সামেশনটা আসবে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার। এটা তো নিচ্ছে কিন্তু এটা হচ্ছে না কেন? স্যার ম্যানুয়ালি করে ফেলি স্যার। না ম্যানুয়ালি না, দাঁড়ান এটাই সিলেক্ট করেন। তাহলে কত আসে? 50। এটা হবে না, ওই পরেরটা নিয়ে নিতেছে। এটাকে আপনি এটা দিয়ে করেন, আর এটাতে আরে আমার ল্যাপটপের আপনার ওই পেন ড্রাইভ ঢুকানোর পরে ইউনিভার্সিটি থেকে ভাইরাস ঢুকছে, আমার উইন্ডো সেট আপ দিতে হবে, আদারওয়াইজ এটা ঠিক হবে না, প্রচুর সমস্যা হইতেছে। এখন আপনি এই এক্স মাইনাস এক্স বার এটা সবগুলা যোগ করবেন। যোগ করার পরে আমরা যেটা পাবো ফর্মুলার মধ্যে যেটা ছিল যে এই যে সামেশন এক্স মাইনাস এক্স বার, এটা হচ্ছে ওইটা। এটার সাথে ইনটু করতে হবে ওয়াই মাইনাস ওয়াই বার। একদম সিমিলারলি আমাকে এই কাজটা করতে হবে ওয়াই মাইনাস ওয়াই বার। ওয়াই বার হচ্ছে 600, আর প্রত্যেকটা মান থেকে আমার এই এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার মাইনাস ওয়াই বার 600, এরকম প্রত্যেকটা করে আপনার তারপরে এই দুইটা গুণ করতে হবে, এটা এবং এটা গুণ করে যেটা হয় এখানের। এবার আপনাকে আমি সলিউশনটা দেখাই, দেখেন স্যার আগে এক্স এর দেখুন, গুলো plus, যোগ করতে হবে, তারপর ওয়াই এর গুলো যোগ করতে হবে, এরপরে ওই দুইটা গুণ করতে হবে না? তারপরে দুইটা গুণ করতে হবে। হ্যাঁ এই যে দেখেন, এবার আমি এখানে সলিউশনটা দেখেন, তাহলে আপনি এবার ক্লিয়ার হবে। ধরেন এক্স মাইনাস, প্রথম তো এক্স বার বের করবো, তারপরে এক্স মাইনাস এক্স বার এবং ওয়াই মাইনাস ওয়াই বার। দেখেন কিভাবে করা হচ্ছে। প্রথম হচ্ছে এক্স বার যেটা আমরা 200 পাইলাম, আর ওয়াই বার যেটা আমরা 600 পাইলাম। এরপরে হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। কি করবো? প্রত্যেকটা মান থেকে এক্স থেকে এক্স বার বিয়োগ করব, ইন্টু ওয়াই থেকে ওয়াই বার বিয়োগ করব। মানে এই যে 600 থেকে প্রত্যেকটা মান বিয়োগ করব 400। আবার এর পরেরটা আবার সেকেন্ড 150 থেকে 200 বিয়োগ করব, আবার এই ওয়াই থেকে ওয়াই বার 500 থেকে 600 বিয়োগ করব। এরকম করে করে প্রত্যেকটা করার পরে টোটাল যেটা আসবে একদম সামেশন সেটা হচ্ছে 50,000। এই সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এটা টোটাল সামেশনটা হচ্ছে 50,000। তার মানে ফর্মুলার এই উপরের অংশটা হয়েছে, এবার নিচের অংশটা রয়ে গেছে। এক্স মাইনাস এক্স বার তো আপনি পেয়ে গেলেন, যে এক্স মাইনাস এক্স বার যেটা এই যে এখান থেকে এই মানটা থেকে এক্স মাইনাস এক্স বার, এটাকে এখন স্কোয়ার করে দিতে হবে। স্ট্যাটিস্টিক্সে জানি না করছেন কিনা, প্রত্যেকটা মান বিয়োগ করে তারপর এটাকে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করলে হয় 25,000। এখন আসেন যে ফর্মুলাতে ছিল সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। এই ফর্মুলা থেকে আসে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 2।
তার মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 2। বাকি এখন আগে যে হাইলো মেথডের যে ফর্মুলা ছিল y ইকুয়াল টু a প্লাস bx, এখন জাস্ট শুধু এই মানগুলো ওইখানে জায়গায় জায়গায় বসাই দিন। এটা ছিল আপনার লিস্ট স্কোয়ার মেথড। যদি বলে যে লিস্ট স্কোয়ার মেথডে করেন, হাইলো মেথডে না করে লিস্ট স্কোয়ার মেথডে করেন, তাহলে তখন আমরা এটাকে এইভাবে করে দেব। আপনাদের বৃহস্পতিবারে আপনাদের সাথে কয়টায় ক্লাস যেন? বৃহস্পতিবার ক্লাস কয়টায়? স্যার 1টা থেকে, ওয়েবসাইটে দেখে বলি। আচ্ছা, যখনই হোক, প্রথম তো আপনাদের ক্লাস টেস্ট হবে, তাই না? 1টা থেকে স্যার, 1টা থেকে। জি স্যার, 1টা থেকে। আচ্ছা, 1টা থেকে আপনাদের হাফ অ্যান আওয়ারের মতো কুইজ হবে। তারপরে স্যার 1 ম্যাথ ঘন্টা কয়টা দিবেন? দেখি কয়টা দেওয়া যায়, 2-3টা তো দিবই। স্যার কুইজে তো এই ম্যাথ আছে স্যার নাকি? কোনটা? হাইলো মেথড আছে। হ্যাঁ হ্যাঁ, কুইজে আপনার ওই যে হাইলো মেথড থেকে আর বিভিন্ন প্রোডাক্ট কস্ট, ভেরিয়েবল কস্ট আছে না, ওইগুলো কস্ট ক্যালকুলেশন, আপনাদেরকে যে এক্সারসাইজের যে শীটগুলো দেওয়া হয়েছে, এক্সারসাইজের শীটগুলো কোথায় আপনার? কুইজে কি লিস্ট স্কোয়ার এটা তো নাই, তাই না? লিস্ট স্কয়ার তো পড়ানো হয়েছিল ক্লাসে। স্যার কুইজে যে ম্যাথ গুলো আছে স্যার, শুধু এই ম্যাথ গুলো একটু জাস্ট করে বইলা দেন যে এই এক্সারসাইজ। আপনি এই যে কুইজেরটা পারতে চাইলে আপনাকে এই 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 এক্সারসাইজ গুলো ভালো করে করতে হবে, যে ফান্ডামেন্টাল এক্সারসাইজ যেটা দেওয়া হয়েছিল প্রথম আপনাদেরকে করানো হয়েছিল, যেটা অ্যান্সার তো আপনার দিছি, এগুলো সবগুলা ক্লাসে করাই দিছি, প্রত্যেকটা লিখে লিখে করাইলাম না? এই অঙ্ক তো সব করানো হয়েছে আপনাদের, এগুলো সব করানো হয়েছে। তারপরে এই যে এটাকে আপনি হাইলো মেথডে যদি করেন, এটা সলিউশন তো দেওয়া হয়েছে, কিভাবে হাইলো মেথডে আপনি করবেন, ইকুয়েশন কিভাবে করবেন। আপাতত হাইলো মেথড এবং এই যে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, এই জাতীয় অঙ্ক কুইজের জন্য প্রিপারেশন নেন। লিস্ট স্কয়ার মেথডটা আমি আগামী দিন ক্লাসে, ক্লাস টেস্টের পরে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথডের, মনে রাখেন লিস্ট স্কয়ারটা দেখাবো, আর একটা জিনিস ওই মিসিং ফিগারটা, এই দুইটা জিনিস শুধু দেখায় দিব। হ্যাঁ, মিসিং ফিগারটা শুধু একটু দেখায় দিব। এই দুইটা জিনিস দেখায় দিলে আপনাদের সিলেবাস কভার হয়ে যাবে। আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন কিন্তু মিড টার্মের জন্য। এই যে স্ক্যাটার ডায়াগ্রাম ছিল, হ্যাঁ হ্যাঁ, মিডে কি 20 এর উপর ম্যাথ থাকবে? 20-22 বার ম্যাথ মিডে 17-18 পর্যন্ত থাকতে পারে, 5 থেকে 7 নাম্বার হয়তো বা থিওরি থাকবে, কনসেপচুয়ালি থিওরি মানে আপনাদেরকে যা পাওয়ার পয়েন্টের স্লাইড যেগুলো দেওয়া হয়েছে, পড়ানো হয়েছে, জাস্ট এগুলো দেখে আসেন, কনসেপচুয়ালি থিওরি সবকিছু মিলে আর কি। চ্যাপ্টার 1 এর একটা অনেক স্যার, একটু স্যার শর্ট করে দিলে ভালো তো, জাস্ট একটু সাজেশন টাইপের দিলে। স্যার অনেক থিওরি স্যার, এত সাজেশন থিওরি পড়লে স্যার ম্যাথ ভুলে যাবো স্যার পরে। আরে বলবেন না, আর যা মাথায় ধারণা থেকে, মানে স্যার এগুলো তো চ্যাপ্টার 1 এ মুখস্থ অনেক কইরা তো থিওরি আপনি স্যার, একটু cover করতে কমাই পারবেন দেন স্যার। স্যার অনেক থিওরি। জি স্যার, চ্যাপ্টার কমানোর 1 স্যার সুযোগ অনেক নেই, বিগ। কমানোর সুযোগ নেই, কারণ হচ্ছে যে আপনার ইউনিফর্ম কোশ্চেন না। এখন আপনারা পড়ে আসেন, যতটুকু পারেন মোটামুটি। আরে পারবেন, আপনার ধারণা থেকে লেখা শুরু করে দিবেন, এরপরেরটা পরে দেখা যাবে, পরে দেখা যাবে। আপনারা শুধু পরীক্ষা দেন। এখন হুবহু হইতে হবে বিষয়টা এরকম না, কনসেপচুয়াল থিওরিটিক্যাল কোশ্চেন জাস্ট আপনি একটু কভার করতে পারলে, বা আপনি যদি, আমি যদি দেখি যে আপনি লাইনের মধ্যে আছেন, বলতে চাচ্ছেন মেইন জিনিসটা, তাইলেও হয়ে যাবে। ধারণাটা, কনসেপ্টটা ঠিক থাকলেই হবে, অন্য আর কিছু লাগবে না। এই যে স্ক্যাটার ডায়াগ্রাম, যা শুধু ইনফরমেশন গুলোকে ইনপুট দেওয়া, একদিকে ইউনিট, একদিকে টাকা দিয়ে, তারপরে পয়েন্টগুলো দিয়ে প্রথম লাইন আর লাস্ট লাইন ধরে লাইনটা টান দিয়ে দিবেন। দেখানো হয়েছিল না, প্রথম লাইন আর লাস্ট, প্রথম পয়েন্ট আর লাস্ট পয়েন্টটা ধরে একটা টান দিয়ে দাও। এটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। সম্ভাবনা কম পরীক্ষায় এটা আসার, আর যদি আসে তাহলে এইভাবে করবেন, যা শুধু পয়েন্টটা বসাবেন, পয়েন্টটা বসে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টটা স্কেল দিয়ে ধরে লম্বা একটা টান দিয়ে দিবেন, লাইনটা দেখে, যাতে বোঝা যায় যে কষ্টের নেচারটা আসলে কেমন। আপনাদের অনেক ক্লাস অনলাইনে হয়ে গেছে তো, যার কারণে খুব বেশি ডিটেল বলা যায় নাই। দেখা যাক মিড টার্মের পরে যদি স্বাভাবিক হয়ে যায় সবকিছু, তাহলে তো আপনাদের বাকিগুলো পরে করে দেওয়া হবে। এগুলো মোটামুটি আপনাদেরকে এগুলো সবই করানো হয়েছে, এগুলো সব ক্লাসের মধ্যে করে দেওয়া হয়েছে অঙ্ক। এগুলো একটু দেখেন আর কি, এই মোটামুটি
তাহলে দুটা জিনিস শুধু আমি আপনাদেরকে ক্লাসের দিন ওই দিন দেখাই দিব। একটা হচ্ছে ওই রিগ্রেশন মেথডের ক্যালকুলেশনটা, আর একটা হচ্ছে আপনার ওই কি বলে মিসিং ফিগারের ইস্যুটা। আর ক্লাস টেস্ট আপাতত হাইলো মেথড থেকে আর হচ্ছে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট যেগুলো আছে এগুলো থেকে। আর কস্ট অফ গুডস সোল্ড আর ইনকাম স্টেটমেন্ট এটা ক্লাস টেস্টে দিব না, এটা ফাইনাল মিড টার্মে থাকবে, মানে ওইখান থেকে অঙ্ক মিড টার্মে থাকবে। তাহলে আজকের দুইটা ক্লাস থেকে, দুইটা বলেন বা তিনটা বলেন যাই, এই ক্লাস থেকে যেটা ইনকাম স্টেটমেন্টের বিষয়টা এবং কস্ট অফ গুডস সোল্ড আবারও একটু রিভিউ করি। যে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের আমরা প্রথম ডাইরেক্ট ম্যাটেরিয়াল নেই, ওপেনিং ম্যাটেরিয়াল, পারচেস ম্যাটেরিয়াল আর ক্লোজিং ম্যাটেরিয়ালটা বিয়োগ করে দিই, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেয়ে যায়। তার সাথে ডাইরেক্ট লেবার যোগ করবেন, তার সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করবেন। ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে ফ্যাক্টরিতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ছাড়া বাকি যা আছে সব, ফ্যাক্টরি সব খরচকে আমরা একসাথে করে ম্যানুফ্যাকচারিং ওভারহেড করে দিই। তাহলে এই তিনটা খরচ যোগ করব, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, তিনটা যোগ করে আমরা পাবো ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্কিং প্রসেস, ওপেনিং, ক্লোজিং যোগ বিয়োগ করব, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। আর ফিনিশ গুডস ওপেনিং, ক্লোজিং যোগ বিয়োগ করে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। এই কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্টে আমরা নিয়ে যাব। প্রথম সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দিব, থাকবে গ্রস প্রফিট। তার থেকে হেড অফিসের যেই খরচগুলো আমরা রাখছি, যেগুলো ফ্যাক্টরিতে নেই, ওই খরচগুলো যোগ করে আমরা গ্রস প্রফিট থেকে বিয়োগ করে দিলেই ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে। এটা ছিল যে জিনিসটা একটু মিসিং ছিল, এটা একটু কভার করে দেওয়া হলো। বলেন এখন কারো কোনো কোশ্চেন থাকলে। দুটা জিনিস আমরা বৃহস্পতিবার ক্লাস টেস্টের পরে কভার করব, মিসিং ফিগারটা দেখাবো আর আপনার ইয়াটা দেখাবো। আমার হয়তো বা অন্য ক্লাসের জন্য ভুলেও যেতে পারি, যে সিআর আপনি একটু খেয়াল রাখেন এটা। হ্যাঁ, ওকে স্যার। মনে করাই দিয়ে বৃহস্পতিবার একটু মনে করাই দিয়ে সাদিয়া। তাহলে আপনি ওই এইটাও একটু নিয়ে নিয়েন অ্যাটেন্ডেন্সটা। বলেন না বলেন। আচ্ছা, রুম নাম্বারটা হচ্ছে, আমি তো এখনো এটার জন্য কি অ্যাটেন্ডেন্স দিব? স্যার ডাবল ইচ্ছা অ্যাটেন্ডেন্স যদি রাখতে চান রেখে দেন, আর যদি না রাখতে চান সমস্যা নেই, এটা তার আপনাদের মানে ইচ্ছা। স্যার আপনি যদি ডাবল রেখেই দেন। অ্যাটেন্ডেন্স দেন তাহলে হচ্ছে স্যার আরেকবার নিয়ে নিব। আচ্ছা নিয়ে নেন, যেহেতু ওকে স্যার। ছিল সবাই যারাই আছে, ওটা নিয়ে নেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি তো ফুললি জয়েন করি নাই, একটু সময় লাগতেছে এখান বর্তমান অফিস থেকে একটু রিলিজ নিতে, তো একটু সময় লাগতেছে। তো আমি আপাতত বসি, আমি যেদিন আসি সেদিন ইয়াতে বসি, ওই বিজনেস ডিপার্টমেন্টের হেড আজিজ স্যার, যিনি আজিজ স্যারের রুমে আমি বসি, মানে এখানেই আপাতত এখানে ওনার সাথে একটু কথা টথা বলে ক্লাসের গ্যাপ টাইমটাতে আমি এখানেই থাকি। যদি আসেন তাহলে ওনার রুমেই পাবেন আশা করি, অথবা একটা ফোন দিয়েন ক্যাম্পাসে, যদি কোথাও ওনার সাথে বা অন্য কারোর সাথে যদি কোথাও যাই, এই ক্যাম্পাসেই থাকবো। যদি কাউন্সিলিং প্রয়োজন হয় সরাসরি আপনারা চলে আসেন। বৃহস্পতিবারও ক্লাসের আগে পরে যদি কারো কোনো প্রবলেম থাকে এগুলো একটু নিয়ে আসেন। যদি একাও বসতে চান কাউন্সিলিং এর জন্য, একাভাবেও আমি ডিসকাস করে দিব আপনাদেরকে, বা যদি গ্রুপ আসতে চান, যেভাবে সুবিধা হয়, অসুবিধা নাই। যে আপনার প্রবলেমগুলো একটু দেখেন, যদি মনে হয় যে ডিসকাস করা দরকার আমি ডিসকাস করবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর কিছু, অন্য আর কিছু? তার ক্ষুধা লাগছে জায়গা। তানভীর, আপনার এত আগে ক্ষুধা লাগে কেন? হ্যাঁ, 10টা তো বাজে না এখন। না, রাত্রের খাবার আগে আগে খাওয়া ভালো, আগে আগে ঘুমানো ভালো। জি স্যার। তানভীর, আপনার বাসা ঘুমাবে তো কোথায়? ঠিকই রাত্রে 3টায়। স্যার টঙ্গী গাজীপুর। টঙ্গী গাজীপুর। ওদিকে রাত্র মনে হয় আগে হয়ে গেছে, তো এই জন্য তানভীরের অনেক রাত হয়ে গেছে, বুঝছেন? আগে আগে শুইতে হবে। ঠিক আছে, সামনে রমজান মাস আসতেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ মেহেদি বলেন। কে যেন? সারিয়া আজিজ, হ্যাঁ বলেন। আচ্ছা শোনেন, আমি এই যে আপনাদেরকে যে এক্সারসাইজের চ্যাপ্টার 2 এর যে শীটটা দিলাম না, এক্সারসাইজের চ্যাপ্টার 2 এর যে শীটটা দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। আর প্লাস আজকে যে ইনকাম স্টেটমেন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড দেখানো হয়েছে, আপনি এটা একটু প্র্যাকটিস করেন।
বাস আমি সম্ভবত যতটুকু ইনকাম স্টেটমেন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড থেকে একটা কমপ্লিট অঙ্ক আসবে। এটা 8 নাম্বারের হইতে পারে, 10 নাম্বারের হইতে পারে, 6 নাম্বারের হইতে পারে, আমি জানি না, এটা পরে বোঝা যাবে। আর বাকি যে হাইলো মেথড, রিগ্রেশন মেথড, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ছোট ছোট অঙ্ক দেখলাম না, প্রাইম কস্ট, কনভার্সন কস্ট, এই যে ক্যালকুলেশন চ্যাপ্টার 2 তে আপনাদেরকে যে শীটটা দেওয়া হলো, এই শীট থেকে এরকম 8-10 নাম্বারের কোশ্চেন হবে একটা। আর বাকি ওভারঅল থিওরি থেকে একটা কোশ্চেন ওইরকম থাকার সম্ভাবনা আছে। তো থিওরি গুলা বিক্ষিপ্ত ভাবে, বাট এটা আপনাকে কনসেপচুয়ালি লিখতে হবে। আপনি থিওরির যা যা আছে এগুলো একটু পড়ে আসেন, আপনাকে লিখতে হবে কোনভাবে, এমন না যে মুখস্থ করে এসে ডাইরেক্টলি লিখবেন। কোশ্চেন পরে বুঝবেন, বুঝার পরে আপনি কনসেপচুয়ালি অ্যান্সার করবেন। এখন আপনার কনসেপ্ট ঠিক হলে এমন না যে মানে কনসেপচুয়াল, আপনার কনসেপচুয়াল কোশ্চেন মানে কি, আপনার কনসেপ্টটা যদি ঠিক থাকে, আপনার লেখায় এদিক সেদিক থাকতে পারে, বাট আপনার কনসেপ্টটা যেহেতু ক্লিয়ার, আপনি মানে ফুল মার্কসই পাবেন। বিষয়টা এরকম, থিওরিতেও ফুল মার্কস পাওয়া যায় যদি আপনার কনসেপ্টটা ঠিক থাকে। ঠিক আছে, এই জন্য ইনকাম স্টেটমেন্টের যে অঙ্কগুলো দেখানো হয়েছে আজকে, দেখানো হয়েছে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন এবং ইনকাম স্টেটমেন্ট, এটা একটু ভালো করে গুরুত্ব দেন, একটু প্র্যাকটিস করেন, এই 2-1 দিন প্র্যাকটিস করেন। বৃহস্পতিবারের আগে, বৃহস্পতিবার যদি আমাকে সরাসরি কিছু দেখাইতে হয় তাও দেখাই নিয়েন, কোনো প্রবলেম নাই। যদি আরো কিছু দেখাইতে হয় তাও দেখাই দিব। এটা একটু ভালো করে প্র্যাকটিস করেন। আর চ্যাপ্টার 2 এর যে এক্সারসাইজের শীটটা দেওয়া হয়েছে আপনাদের থেকে, এই এক্সারসাইজ 2 এর ক্লাসের মধ্যে সবগুলো অঙ্ক ক্লাসের মধ্যে করাই দেওয়া হয়েছে, একদম বোর্ডের মধ্যে সবগুলাই। শুধু রিগ্রেশন মেথডের অল্প, রিগ্রেশনটাও দেখানো হয়েছে, রিগ্রেশনের তাও পুরাটা আমি আবার দেখাবো আপনাদেরকে। তো এই আর কিছু না, সিলেবাসটা খুবই অল্পই, যেহেতু বড় একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। ওই চ্যাপ্টারটা বড়ই ছিল, অনেক কিছু বাদ, ওইটা ফাইনালে হবে, যেহেতু অর্ধেক হয়ে গেছে, আপনারা একটু আগায় থাকবেন ফাইনালে। তাহলে ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নেন। তাহলে আগামী দিন শুরুতে প্রথম ক্লাস টেস্ট দিবেন, তাই তো? তারপরে আমরা বাকি যে ক্লাস যা থাকে সেটা আমরা কভার করব। প্রথম ক্লাস টেস্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তানভীর, খোদা হাফেজ। হ্যাঁ, আপনার খিদা লাগছে অনেক, তাহলে সবাইকে খোদা হাফেজ, ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু